আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগদান শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশিদের জন্য দুবাইয়ের ভিসা বৃদ্ধি ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান। বাংলাদেশে সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নেই বলে ট্রাম্পের মন্তব্য। মোদির সঙ্গে বৈঠকে পারস্পরিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার। বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন নিয়ে সরকারকে বিভ্রান্ত করতে চায় বলে মির্জা আব্বাসের অভিযোগ। বিএনপি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত মন্তব্য। ফ্যাসিবাদের বাতিল করা, জামাতের নিবন্ধন ফেরত না দেওয়া বাংলাদেশের জন্য লজ্জার বললেন জামাতের আমির। গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচন দাবি। এবং মুসলমানদের মহিমান্বিত ভাগ্য রজনী, পবিত্র শবে বরাত। বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় ধর্মপ্রাণ মুসল্লিদের ইবাদত বন্দিগি। Primacy in build. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত সংবাদ। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগদান শেষে শুক্রবার বিকেলে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে সামিটে বিভিন্ন আলোচনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশি নাগরিকদের জন্য আরব আমিরাতে ভিসা বাড়ানো ও ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। বিভিন্ন বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীদের সঙ্গে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে বিনিয়োগের পরিকল্পনা এবং খেলাধুলা ও শিক্ষা সম্পর্ক আরও গভীর করা সহ পারস্পরিক স্বার্থের বিষয়গুলো নিয়েও আলোচনা করেন তিনি। আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ডক্টর আহমেদ বেলহৌল আল ফালাসি দুবাই বিমানবন্দরে তাকে বিদায় জানান। বিমানবন্দরে সংক্ষিপ্ত আলাপে প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষকে বাংলাদেশি নাগরিকদের ভিসার বিধিনিষেধ তুলে নেওয়া এবং আরও কর্মী নিয়োগের আহ্বান জানান। আমিরাতের কোম্পানিগুলোকে বাংলাদেশে কারখানা স্থানান্তরের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস স্পেস এক্স, টেসলা এবং এক্স এর মালিক ইলন মাস্কের সঙ্গে এক ভিডিও আলোচনা করেছেন। সেখানে ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র অন্বেষণ এবং বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর বিষয়ে আলোচনা হয়েছে। কম খরচে কিভাবে উচ্চগতির ইন্টারনেট সংযোগ বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অর্থনৈতিক উন্নয়ন এবং ক্ষুদ্র উদ্যোক্তাকে জাতীয় সীমানার বাইরে প্রবেশাধিকার দিতে পারে সে বিষয়ে আলোচনা করেন তারা। এ সময় ইলন মাস্ক দারিদ্র্য বিমোচনে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ মডেলের প্রশংসা করেন। প্রযুক্তি চালিত সামাজিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্ণ সম্ভাবনা উন্মোচন করতে মাস্কের সঙ্গে বাংলাদেশ কাজ করবে বলে আগ্রহের কথা জানান প্রধান উপদেষ্টা। বাণিজ্য, নিরাপত্তা ও কৌশলগত সম্পর্ক জোরদারের অঙ্গীকার করেছে ভারত ও যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে বৃহস্পতিবার দ্বিপাক্ষিক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সে সময় প্রশ্নের উত্তরে ডোনাল্ড ট্রাম্প জানান, বাংলাদেশের সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের ভূমিকা ছিল না। বাংলাদেশের প্রসঙ্গটি বরং ভারতের বিষয় বলেও মন্তব্য করেন তিনি। সুলতানা হিমুর রিপোর্ট। দ্বিতীয় দফা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটন ডিসি সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদারে আলোচনা করেন তারা। বাণিজ্য, নিরাপত্তা ও কৌশলগত সম্পর্ক জোরদারে অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র ও ভারত। লস অ্যাঞ্জেলেসে ও বোস্টনে ভারত নতুন কনসুলেট অফিস খোলার ঘোষণা দিয়েছে। Make America great again. বৈঠকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ পদক্ষেপের প্রতি গুরুত্ব দেন দুই নেতা। What is your point of view about the Bangladesh? বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। This is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. जहां तक
रूस और यूक्रेन के बीच का लड़ाई का सवाल है। मुझे खुशी है कि राष्ट्रपति ट्रंप ने शांति के प्रयासों का इनिशिएटिव लेते हुए कल राष्ट्रपति पुतिन से बात की है। दुनिया का एक सोच रही है कि भारत न्यूट्रल है। भारत न्यूट्रल नहीं है। भारत का अपना पक्ष है और भारत का पक्ष है शांति। যুক্তরাষ্ট্রে দুদিনের সফরে ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যবসায়ী টেক জায়ান্ট ইলন মাস্কের সঙ্গেও বৈঠক করেন নরেন্দ্র মোদি। সুলতানা হিমু, চ্যানেল আই। বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন নিয়ে সরকারকে বিভ্রান্ত করতে চায় মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যারা নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছেন তারা দেশের ক্ষতি করছেন। সকালে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করে মির্জা আব্বাস বলেন, বিএনপি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। সরকার বাজার সিন্ডিকেট দমন করতে পারছে না অভিযোগ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সারা দেশে ডেভিল খুঁজে বেড়াচ্ছে, অথচ তাদের হাতের কাছেই ডেভিল রয়েছে। আগস্টের 3 থেকে 5 তারিখের টেলিভিশন সংবাদ দেখলেই তাদের চেনা যাবে। সরকারের পরিবর্তন হয়েছে কিন্তু সিন্ডিকেটের কোনো পরিবর্তন হয় নাই। সিন্ডিকেটের কাজ করে যাচ্ছে এবং এই সরকারকে একটি বিব্রত অবস্থায় ফেলে দিতে চেষ্টা করছে। ডেভিল খুঁজেন ভালো, কিন্তু হাতের সামনে যে ডেভিলগুলো রয়ে গেছে তাদেরকে ধরছেন না কেন? কবিতার ভাষায় বলেছিল, জীবনেও চাই মরণেও চাই, অনেক অসম্ভবের সময় আপনাকে চাই। সেই ডেভিলটা তো হাতের কাছে আছে, কেন ধরছেন না? বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামাতের নিবন্ধন ফেরত না দেওয়া বাংলাদেশের জন্য লজ্জার বিষয়। ফ্যাসিবাদের বিরুদ্ধে মাথা নত না করার অপরাধে নিবন্ধন বাতিল করেছে বিগত সরকার। নরসিংদী জেলা জামাতে ইসলামীর জনসভায় তিনি এসব কথা বলেন। জামাতের আমির বলেন, গণহত্যার বিচার, প্রয়োজনীয় সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন এখন জাতীয় দাবি। নরসিংদীর প্রতিনিধি সুমন রায়কে সাথে নিয়ে তাফহিমুল ইসলামের রিপোর্ট। নরসিংদীতে বৃহত্তম পরিসরে জনসভায় এই প্রথম জামায়াতে ইসলামের কোনো আমিরের উপস্থিতি। বৈষম্যহীন ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের লক্ষ্যে জেলা জামায়াতে ইসলামীর জনসভা। জনসভায় প্রধান অতিথি জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামীর নিবন্ধন ফেরত না দেওয়া জুলুমের শামিল। ফ্যাসিবাদ আপাতত বিদায় নিয়েছে, নিবন্ধনটা আমরা এখনো ফিরে পাইনি। এখনো সেই নিবন্ধন ফিরে পাওয়ার জন্য আমাদেরকে আদালতে লড়াই করতে হচ্ছে। এটি বাংলাদেশের জন্য লজ্জার বিষয়। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে আমাদের পাওনা আমাদের কাছে ফেরত দিন। এটিএম আজহারকে অবিলম্বে মুক্তি না দিলে দেশবাসীকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী মাঠে নামবে বলে মন্তব্য করে জামায়াতের আমির অন্তর্বর্তী সরকারের কাছে 3 দফা দাবি জানান। খুনিদের বিচার করতে হবে, প্রয়োজনীয় সংস্কার সাধন করতে হবে, তারপরে একটা সুষ্ঠু নির্বাচনও দিতে হবে। এই 3টা দাবি আমার দাবি নয়, এটা জনগণের দাবি। সম্মানিত ভাইয়েরা, কিন্তু যতটুকুই সময় পান কিছু কাজ তো আপনাদেরকে করতেই হচ্ছে। দৈনন্দিন কিছু কাজ আর উন্নয়নের কিছু কাজ, সেই কাজগুলা আপনারা যেন আবার নতুন করে কোনো বেইনসাফি না করেন। 24-এর গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে জামায়াতে ইসলামী আপোষহীন অবস্থান থাকবে বলে জনসভা থেকে জানানো হয়। নরসিংদী জেলা জামাতের আয়োজনের এই জনসভা যেমন শক্তি প্রদর্শনের, ঠিক তেমনি তৃণমূল নেতাকর্মীদের বার্তা দেওয়ার পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোট চাইছেন কেন্দ্রীয় নেতারা। নরসিংদী থেকে তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ও চক্রান্ত ঠেকাতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন এরশাদের সামরিক স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এরশাদ বিরোধী ছাত্র অভ্যুত্থানে শহীদদের স্মরণ সমাবেশে একথা বলেন সাবেক ছাত্র নেতারা। এনামুল কবির রূপমের রিপোর্ট। এরশাদের সামরিক শাসন বিরোধী ছাত্র অভ্যুত্থানে শহীদদের স্মরণে শিক্ষা ও গণতন্ত্র স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন সে সময়ের ছাত্র নেতারা। সেখানেই সমাবেশে বক্তৃতা করেন তারা। বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হতে পারে, বিভিন্ন ধরনের চক্রান্ত হতে পারে। আমরা চাই আন্দোলনকারী সমমনা সকল দল যারা বিগত দিনে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে
শেখ হাসিনা বিরোধী আন্দোলন করেছে, সকলে ঐক্যবদ্ধ হবে, আগামীতে একটি গণতান্ত্রিক সরকার কায়েম হবে। দেশের সংস্কার নিয়ে কথা বলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান। আগামীকাল থেকে যে সংস্কার নিয়ে আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এই সংস্কারের আলোচনা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে নিয়ে যাবে দেশকে। আমি আশা করি বাংলাদেশ কখনোই আর ফ্যাসিবাদের দিকে ফিরে যাওয়ার সুযোগ রাখবে না। যারা আইন প্রণেতা হবেন তারা বাংলাদেশের আইন কানুন সংবিধান এমনভাবেই প্রস্তুত করবেন যেন ফ্যাসিবাদ আর কখনোই মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। সমাবেশে খায়রুল কবির খোকন, আজিজুর রহমান, মোস্তাক আহমেদ, ফয়জুল হাবিব লালা সহ অনেকে বক্তৃতা করেন। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। পবিত্র শবে বরাত মুসলমানদের মহিমান্বিত ভাগ্য রজনী। ইসলামে যে কয়টি ফজিলতপূর্ণ ও বরকতময় রাত আছে তার অন্যতম এই রাত। পবিত্র এই রাতে নিজের পরিবার, সমাজ ও বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন ধর্মপ্রাণ মুসলমানরা। শাকির আদনানের রিপোর্ট। পবিত্র শবে বরাত মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও বরকতময় একটি রাত। ক্ষমাশীল ও পরম দয়ালু আল্লাহ তাআলা এ রাতে মুসলমানদের পাপ থেকে মুক্তি দেন। ধর্মপ্রাণ মুসলমানরা মহিমান্বিত এ রাতে জীবনের সব ভুলভ্রান্তি এবং পাপের জন্য গভীর অনুশোচনায় আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন। যাদের দোয়া করার মতন কেউ নাই তাদের জন্য আমরা মন খুলে দোয়া করব, হে আল্লাহ তাদেরকে মাফ করে দাও। সুন্দরভাবে দেশ সবাইকে নিয়ে সুন্দরভাবে যেন আমরা ভালো থাকতে পারি, সামনের ভবিষ্যতে যেন আমরা ভালো কিছু করতে পারি, আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনাই করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আজকে মন খুলে ফরিয়াদ করব সকলকে সুস্থ রাখার জন্য। লাইলাতুল বরাতের ফজিলত, তাৎপর্য, শিক্ষা ও করণীয় নিয়ে কোরআন ও হাদিসের আলোকে মসজিদে মসজিদে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। আমাদের শরীরে যতক্ষণ কুলায় আমরা নফল ইবাদত, নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, মুসনুন দোয়া আমরা আল্লাহর কাছে পেশ করব। গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত এ রাতে বাবা মা, প্রিয়জন ও আত্মীয় স্বজনদের জন্য কবর জিয়ারত করা হয়। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। ১৬তম এশিয়া ফার্মা এক্সপোয় বিদেশিরা বাংলাদেশের ঔষধ শিল্পের উজ্জ্বল ভবিষ্যতের কথা বলেছেন। সেই সাথে এই শিল্পে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেছেন তারা। মেলার শেষ দিনেও দর্শনার্থীদের ভিড় ছিল লক্ষণীয়। উদ্যোক্তারা বলছেন, এই ধরনের উদ্যোগ দেশের প্রতিষ্ঠানগুলোকে নতুন উপাদান ও উন্নত যন্ত্রপাতি ব্যবহারে উৎসাহিত করবে। সাদি মাহমুদের রিপোর্ট। বর্তমানে বাংলাদেশেই বিশ্বমানের ঔষধ উৎপাদিত হচ্ছে এবং অভ্যন্তরীণ চাহিদার ৯৮% পূরণ করা সম্ভব হচ্ছে। একই সঙ্গে ১৫৭টি দেশে মানসম্মত ঔষধ রপ্তানিও হচ্ছে। পূর্বাচলে ৩ দিনের এশিয়া ফার্মা এক্সপোতে দেশের ঔষধ শিল্পের বিভিন্ন আবিষ্কার এবং অগ্রগতির নানা বিষয় ফুটিয়ে তোলা হয়। এবারের আয়োজনে ৩২টি দেশের ৮০০টি কোম্পানি অংশগ্রহণ করে। এতে করে দেশি বিদেশি উদ্যোক্তারা ঔষধ শিল্প সংক্রান্ত আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি, যন্ত্রাংশ এবং কাঁচামাল সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। বিদেশ থেকে বা বিদেশি যে সমস্ত কোম্পানিরা বাংলাদেশে বিভিন্ন মেশিনগুলো এক্সপোর্ট করে, তারাও দেখছে জিনিসটা দেশে এই জাতীয় প্রোডাক্ট তৈরি করছে। তারা আমাদের সাথে জয়েন্ট কোলাবোরেশনে অথবা আমাদের সার্ভিস সাপোর্ট নিয়ে কোনো কিছু দেশে করতে পারে কিনা সেটাও তারা দেখছে, এবং আমাদের দেশ থেকে কিছু নিতে পারে কিনা সেটাও তারা দেখছে। Opportunities in Bangladesh market and many customers come to us. You can see the collection of our visiting card is already full. এ ধরনের ফার্মা এক্সপো দেশের ঔষধ শিল্পকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছেন মেলায় অংশগ্রহণকারীরা। সব ধরনের প্রোডাক্টের কাঁচামাল, ফিনিশ প্রোডাক্ট, এভরি সলিউশন এখন লোকালি ইনসেপ্টটা প্রোভাইড করতে পারে। প্লাস আমরা এখন এক্সপোর্টের দিকেও যাচ্ছি। কোয়ালিটির ব্যাপারে ইনসেপ্টটা কখনোই ছাড় দেয় না। সুতরাং আমি সবাইকে বলবো যে আপনি লোকালি প্রডিউসড এপিআই ব্যবহার করুন এবং তাতে করে আপনার সময় বাঁচবে, ইকোনমিক্যালি সেভ হবে। সামনে একটা সময় আসবে যখন হয়তো আমরা বাইরেও এপিআই এক্সপোর্ট করব, তখন হয়তো ইন্ডিয়া, চায়না, ওদের পাশাপাশি বাংলাদেশের নামটাও উচ্চারিত হবে এজ এ কোয়ালিটি ম্যানুফ্যাকচারার অফ ফিনিশ ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট অ্যাজ ওয়েল এজ র মেটেরিয়ালস। বর্তমানে $3 বিলিয়ন বাংলাদেশি ঔষধ শিল্পকে চলতি বছরের মধ্যে $6 বিলিয়ন উন্নীত করার লক্ষ্যমাত্রার কথা জানিয়েছেন আয়োজকরা। সাদি মাহমুদ, চ্যানেল আই,
ঢাকা। ভিনদেশে ব্যবসায় বাঙালি সাফল্যের গল্পের নতুন পালক চাঁদপুরের মোহাম্মদ আলী খানের উদ্যোগ। ব্যাংকক প্রবাসী এই বাংলাদেশি মাত্র ৩০ বছরে ব্যাংককে ২টি, মিয়ানমারে একটি, ভিয়েতনামে একটি এবং চট্টগ্রামে একটি ফিশ প্রসেসিং ফুড কারখানা করেছেন। তার কারখানার শতভাগ রপ্তানিমুখী রেডি টু কুক ফিশের জনপ্রিয়তা কাতার, দুবাই, সৌদি আরব ছাড়িয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে পৌঁছে গেছে। থাইল্যান্ড ঘুরে মোহাম্মদ আলীর সফলতার গল্প জানাচ্ছেন মাসরুর শাকিল। চাঁদপুরের মোহাম্মদ আলী খান সাদা হাতির দেশ থাইল্যান্ডে প্রবাসী হন ১৯৯৫ সালে। মাত্র ৩০ বছরে তার সিকে ফিশ অ্যান্ড ফুড প্রসেসিং ব্যবসার বিস্তৃতি থাইল্যান্ড ছাড়িয়ে গেছে। প্রথম এখানে আমি কিছু তাওয়ালের ব্যবসা করি জাপানের সঙ্গে, তারপর ওইটা বাদ দিয়ে মাছের ব্যবসা শুরু করি। কাতার, দুবাই, সৌদি আরবের পাশাপাশি সিকে ফুডসের চাহিদা ও জনপ্রিয়তা আমেরিকা এবং ইউরোপীয়। ফ্রোজেন ফিশ অ্যান্ড ফুডস 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড। আর ব্যবসা আমি এখন 20 দেশে এক্সপোর্ট করতেছি। আর আমার নিজস্ব প্রতিষ্ঠান আছে আপনার ইউকে, ইউএসএ, ফ্রান্স, ইটালি, পর্তুগাল, কানাডা, কাতার, বাহরাইন। এখানে আমাদের নিজস্ব কোল্ড স্টোর আছে, সিঙ্গাপুর। থাইল্যান্ডের চা চিং চাও প্রদেশে তার কারখানায় ৩০০ কর্মকর্তা কর্মচারী কাজ করেন। থাইদের অনেকে সিকে ফুডসে দীর্ঘদিন ধরে কাজ করছেন। থাইল্যান্ডে 300 জেনারেল ওয়ার্কার আছে, 2 জন আছে বাংলাদেশি আর কি। আর এখানে বাংলাদেশ লোক আনতে হলে ওয়ার্ক পারমিটের মাধ্যমে আনতে হয়। ওয়ার্ক পারমিটের খরচ অত্যাধিক বেশি। Working with a good man and he carefully all customer and employer. উদ্যোক্তা মোহাম্মদ আলী খান বলছেন, বাংলাদেশ দূতাবাসের আমলাতান্ত্রিক জটিলতার কারণে সিকে ফুডসে বাংলাদেশ থেকে ভালো বেতনে শ্রমিক নিতে পারছেন না তিনি। মাসরুর শাকিল, চ্যানেল আই, চা চিং চাও প্রদেশ, থাইল্যান্ড। এবারে ভাষার মাস ফেব্রুয়ারি। ঋতুরাজ বসন্তের ছোঁয়া লেগেছে অমর ২১শে বইমেলায়। সাপ্তাহিক ছুটির দিন থাকায় বইমেলা প্রাঙ্গণ ছিল লোকে লোকারণ্য। প্রকাশিত হয়েছে বিভিন্ন ধরনের নতুন বই। ইফতেখার উদ্দিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। পহেলা ফাল্গুন, সেই সাথে ভালোবাসা দিবস। অমর ২১শে বইমেলা সেজেছে বাসন্তী সাজে। প্রকৃতির রঙে হৃদয় মিশিয়ে পছন্দের বই খুঁজছেন পাঠকরা। দেখছি যেটা ভালো লাগে সেটাই নেব। আসলে বই মেলার সাথে পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবস আলাদা কেন যেন করতে পারি না। গল্পের বইগুলো, তারপরে উপন্যাস, এরকম টাইপের বই পড়তে ভালো লাগে। মাতৃভাষা প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে আতাউর রহমানের ছড়ার বই মিষ্টি করা কয়টি ছড়া। মোড়ক উন্মোচন মঞ্চ ও স্টলের সামনে উন্মোচন করা হয়েছে কবিতা, গল্প সহ নানা বই। একজন ছেলে তার মা বাবার প্রতি ভালোবাসার কথা রাখতে গিয়ে তার প্রেমিকার সাথে সে কিভাবে দূরত্ব হয়ে গেল, এই বইটি পড়লেই সেই গল্পটি পাওয়া যাবে। অনেক অসহায় এতিম আছে আমাদের দেশে, যারা বাবা মা হারানোর পর একদম এমনভাবে চাচা চাচির সংসারে মানুষ হয়, হৃদয় বিদারক দৃশ্য। আমি সেই জিনিসটাই আমার লেখার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এটা একটি কবিতার বই। এটা অবহেলিত মানুষের সুখ দুঃখ, প্রেম, ভালোবাসার সমন্বয়ে এটা বই। এটা অক্রবৃত্ত এবং সর্বিত্ত ছন্দের উপরে লেখা এটা বইটা। কোনো কোনো সময় আমরা অকালে ঝরে যাই। এই কৃষ্ণচূড়াগুলো আসলে সময় হওয়ার আগে ঝরে গিয়েছে কোনো এক ঝড়ে। তো সেই ঝরে যাওয়া ফুলগুলো কবিকে ব্যথিত করেছে। বিষয়বস্তু হচ্ছে এইটাই। ঋতুরাজ বসন্তের ছোঁয়ায় জেগে উঠুক প্রকৃতি, এমনটাই প্রত্যাশা সবার। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। বিদেশে বসবাসরত 2 বাংলাদেশের উদ্যোগে 21শে ফেব্রুয়ারি হয়ে ওঠে সারা বিশ্বের মানুষের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রায় 2 বছরের বিভিন্ন কার্যক্রম শেষে ইউনেস্কোর প্যারিস অধিবেশন থেকে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। ওবায়দুল রশিদের রিপোর্ট। 1998 সালে জাতিসংঘ মহাসচিব
কফি আনানের কাছে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার আবেদন জানান কানাডার ভ্যাঙ্কুভারে বসবাসরত ২ প্রবাসী বাংলাদেশি রফিকুল ইসলাম এবং আব্দুস সালাম। আবেদনটি সম্পর্কে জানতে পেরে জাতিসংঘের অন্য কোনো সদস্য রাষ্ট্রের কারো কাছ থেকেও একই ধরনের প্রস্তাব আনতে রফিকুল ইসলামকে অনুরোধ করেন জাতিসংঘ সেক্রেটারি জেনারেলের প্রধান তথ্য কর্মকর্তা হাসান ফেরদৌস। এরই পরিপ্রেক্ষিতে মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অব দ্য ওয়ার্ল্ড নামের একটি সংগঠন করেন রফিকুল ইসলাম এবং আব্দুস সালাম। কয়েকজন ভিন্ন ভাষাভাষীকে সাথে নিয়ে কফি আনানের কাছে আবারও চিঠি লিখেন তারা। পরবর্তীতে বাংলাদেশের এ প্রস্তাবের পক্ষে কাজ করে আরও কয়েকটি দেশ। ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব উত্থাপিত হয়। অবশেষে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। ২০১০ সালের ২১শে অক্টোবর জাতিসংঘ সাধারণ অধিবেশনের ৬৫তম অধিবেশনেও ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত সর্বসম্মতভাবে পাশ হয়। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। এবারে আই স্পোর্টস। জনতার অভ্যুত্থানের সম্ভাবনা নিয়ে জাতীয় নাগরিক কমিটির আলোচনায় বক্তারা বলেন, নতুন রাজনৈতিক দলের অন্যতম এজেন্ডা হবে গণপরিষদ নির্বাচন। এ সময় আওয়ামী লীগের নিবন্ধন বাতিলেরও দাবি তোলা হয়। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবারও আমন্ত্রণ। বর্ণিল আয়োজন, নানা সাংস্কৃতিক পরিবেশনায় প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় অনুষ্ঠিত হল বসন্ত বরণ উৎসব। সেতারের সুরে রাগ বসন্ত কুমারীর বাজনার মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় ঋতুরাজকে। সাথে ছিল রাজধানী জুড়ে ভালোবাসা দিবসের আমেজ। মিথিলা নাজরিনের রিপোর্ট। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। ভ্যালেন্টাইন কি শুধু আজকেই? সারা জীবন, আমার কাছে জীবনের প্রতিটি দিন তোমার সাথে ভ্যালেন্টাইন্স। ভালোবাসি যারে তার হতে কি। বসন্ত কথন, প্রীতিবন্ধনী, আবির খেলা সহ নানা আনুষ্ঠানিকতায় প্রতিবারের ধারাবাহিকতায় বসন্ত বরণ উৎসব। ভালোবাসি যারে সারাটি রাত ধরে। জাতীয় বসন্ত বরণ উদযাপন পরিষদের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বসন্ত উদযাপনে বিভিন্ন বয়সী মানুষের ঢল। আজকে আমাদের বিবাহ বার্ষিকী, ঘোরাঘুরি করবো এই প্ল্যান আছে আলহামদুলিল্লাহ। আমার ভালোবাসার মানুষ আমাকে ফুল দিয়েছে, এটাতে আমি অনেক খুশি আজকে। সবাইকে বসন্তের শুভেচ্ছা। সবাইকে বসন্তের অনেক অনেক শুভেচ্ছা। আজকে ভালোবাসা দিবস প্লাস পয়লা ফাল্গুন, তো সব মিলিয়ে হচ্ছে রঙে রঙিন সবকিছু। এখানে প্রতি বছরই আসি, খুবই ভালো লাগে এই প্রোগ্রামটা। বাংলায় ষড়ঋতুর শেষ ঋতু বসন্ত। শীতের রুক্ষতা শেষে প্রকৃতিতে সজীবতা নিয়ে অপার সৌন্দর্যে ধরা দেয় বসন্ত। শুধুমাত্র উৎসব আর আনুষ্ঠানিকতা নয়, বসন্তের প্রীতির বার্তা জুড়ে থাক সারা বছর জুড়ে। সবাইকে শুভ বসন্ত। তুমি আমি হাতে রেখে ১৪০১ বঙ্গাব্দ থেকে শুরু হওয়া চারুকলার বসন্ত বরণ উৎসবের ধারাবাহিকতা আগামী দিনগুলোতে বজায় থাকবে, এমন প্রত্যাশাই সাধারণ মানুষের। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। গোপালগঞ্জের কাশিয়ানীর ওরাকান্দি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের বাড়িতে মহোৎসব হয়েছে। সন্দীপ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঠাকুর বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম ও মতুয়া ভক্তরা উপস্থিত ছিলেন। ঠাকুরবাড়ির এ অনুষ্ঠানে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও কথা বলেন। প্লাস্টিক সহ সব ধরনের দূষণ বন্ধের পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার বার্তা দিয়ে দেশজুড়ে পালিত হয়েছে সুন্দরবন দিবস। এ উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে।
সুন্দরবন রক্ষার দাবিতে বরিশালের অশ্বিনী কুমার টাউন হলে মানববন্ধন ও বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক সংলাপ হয়েছে। অপরদিকে শোভাযাত্রা, আলোচনা সহ নানা কর্মসূচিতে সাতক্ষীরা জেলা জুড়ে পালিত হয়েছে সুন্দরবন দিবস। জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই উন্নয়নে সুন্দরবনের গুরুত্ব তুলে ধরা হয়। উপকূলীয় জনপদের লাখো মানুষের জীবন জীবিকার সাথে সরাসরি জড়িত সুন্দরবন রক্ষায় নীতি নির্ধারণী পর্যায়ের আলোচনা ও সার্বিক জনসচেতনতা বাড়াতে কার্যক্রম অব্যাহত রাখার হবে বলে আহ্বান জানানো হয়। বিশ্বব্যাংকের অর্থায়নে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পের সিনিয়র প্রকিউরমেন্ট স্পেশালিস্ট শাহ মোহাম্মদ নাজমুল করিমকে এশার নামাজের পর চুয়াডাঙ্গা জেলার দামরহুদা উপজেলার কুরলগাছি ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। রুটিন চেকআপের জন্য তিনি রোববার রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি হন। হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার সন্ধ্যায় তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আইসিইউতে থাকা অবস্থায় শুক্রবার সকাল 8টা 40 মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 52 বছর। চ্যানেল আইয়ের অ্যাসিস্ট্যান্ট অ্যাসাইনমেন্ট এডিটর চকর মালিথার একমাত্র বোন নাজিয়াত মালিথা বৃষ্টির স্বামী নাজমুল করিম। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েল হামাস যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির পর গাজায় ধ্বংসস্তূপে পরিণত বাড়িতেই বসবাস করছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। তাদের জন্য তৈরি অস্থায়ী বাড়ি মিশর সীমান্তে আটকে রেখেছে ইসরায়েলি সেনারা। এদিকে মিশর ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী শনিবার 3 জিম্মিকে মুক্তি দিতে সম্মত হয়েছে হামাস। এ বিষয়ে ইসরায়েল বলছে, শনিবারের মধ্যে মুক্তি না দিলে আবারও গাজায় যুদ্ধ শুরু হবে। গাজার ধ্বংসযজ্ঞকে মারাত্মক ভূমিকম্পের সাথে তুলনা করেছেন জাতিসংঘের এক সিনিয়র কর্মকর্তা। তিনি বলেছেন, গাজার মানবিক বিপর্যয় কাটাতে সবাইকে একযোগে প্রচেষ্টা চালানো উচিত। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া আইস্ক্রিনে প্রদর্শন করা হচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম ও প্রহরডাঙ্গা পিকচার্স প্রযোজিত চলচ্চিত্র শরতের জবা। আইস্ক্রিনে দর্শক উপভোগ করছেন কুসুম শিকদার পরিচালিত প্রথম এই চলচ্চিত্র। নিজের লেখা বই অজাগতিক ছায়া থেকে শরতের জবা গল্পটি চলচ্চিত্রের পর্দায় তুলে এনেছেন কুসুম। একজন একাকী নারীর রহস্যময় জীবনের গল্প উঠে এসেছে এই চলচ্চিত্রে। কুসুম শিকদার ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতু আহসান, ইয়াশ রোহান, নিদ্রা দে নেহা, নরেশ ভূঁইয়া, শহীদুল আলম সাচ্চু ও অন্যরা। এবারে কৃষি সংবাদ। কুড়িগ্রামে এবার আলুর ভালো ফলন হওয়ার আশা করছে কৃষক ও কৃষি বিভাগ। আবহাওয়া অনুকূলে থাকায় রোগবালাইয়ের তেমন প্রাদুর্ভাব নেই, তবে উৎপাদিত আলুর ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কিত কৃষক। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। কুড়িগ্রামের মাঠে মাঠে এখন আলু ক্ষেত পরিচর্যার কাজে ব্যস্ত কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন বেশ ভালো হয়েছে, তবে আলু চাষের খরচ বৃদ্ধি পাওয়ায় বেড়েছে উৎপাদন খরচ। উৎপাদিত আলুর ন্যায্য দাম না পাওয়া গেলে ব্যাপক ক্ষতির মুখে পড়বেন বলে আশঙ্কায় কৃষক। বাজারের অবস্থা খুবই খারাপ, তার কারণে এই বাজার যদি থাকে বা নিম্ন আরও হয় তাহলে কিন্তু কৃষক বাঁচবে না। কৃষক মাঠে বাড়ি মাঝে 120 টাকা আলুর কেজি কিনে আমরা কাটছি মাঠে, 33,000 টাকা কার্টুন কিনছি, 50 কেজি আলুর দাম 33,000 টাকা, তাহলে কৃষক কীভাবে বাঁচবে? তাপমাত্রা ভালো, সেই জন্য মনে করেন আলু তো হিম ধরে নেই। এই কারণে মনে করেন হিমের ওষুধ, কীটনাশক, এই সর্ব জিনিস পূরণ করতে কম লাগবেন, যে আলুর ফলন হয়তো ভালো হতে পারে। যে নতুন আলুটা আমার দেখা যায় এখনই 16 টাকা আসছে, আরও তো নামতেও পারে। আর এই আলুটা যদি এখন 5 টাকা আসে না 10 টাকা আসে, যদি এইরকম যদি হয়ে থাকে আর সরকার যদি ইয়েতে যদি পদক্ষেপ না নেয় তাহলে তো অবস্থা খারাপ হয়ে যায় কৃষকের। কৃষি বিভাগ বলছে প্রাকৃতিক দুর্যোগ না থাকায় এবার আলুর বাম্পার ফলন হয়েছে। এবছর আলু আবাদের জন্য যে অনুকূল আবহাওয়া বিরাজ করছে তাতে আমরা আশা করছি আলুর একটি বাম্পার ফলন কৃষকরা পাবেন। যদি বাজার মূল্য ভালো থাকে কৃষকরা এক্ষেত্রে বেশি লাভবান হবে। আমাদের মাঠ পর্যায়ে যারা কর্মকর্তা আছেন তারা সার্বক্ষণিক কৃষকদের পাশে থেকে পরামর্শ সেবা দিয়ে যাচ্ছে।
চলতি মৌসুমে জেলার প্রায় সব উপজেলায় স্থানীয় জাত মিলে ৭,১০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে ৮,০০০ হেক্টর জমিতে। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। তামাকের সহজলভ্যতায় দেশে জনস্বাস্থ্য ঝুঁকি ও মৃত্যু বাড়ছেই। লাভের আশায় তামাক উৎপাদনে ঝুঁকছেন অনেকে। তামাক চাষ ও প্রক্রিয়াজাতকরণে নেই কোনো সুরক্ষা ব্যবস্থা। সংশ্লিষ্টরা বলছেন, কৃষি বিভাগ সহ সরকারিভাবে তামাক চাষে নিরুৎসাহিত না করায় কমছে না এর ভয়াবহতা। টাঙ্গাইল প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট। দেশের প্রায় 4 কোটি মানুষ প্রত্যক্ষভাবে তামাক সেবনের সাথে জড়িত, আর পরোক্ষভাবে ধূমপানের শিকার প্রায় 3,84,00,000 লাখ মানুষ। এতে হৃদরোগ, ক্যান্সার, বক্ষব্যাধি সহ বাড়ছে মৃত্যুর ঘটনাও। বিভিন্ন পরিসংখ্যানে এমন ভয়াবহ তথ্য উঠে আসলেও বন্ধ হয়নি তামাক চাষ। দাদন আর বিক্রির নিশ্চয়তা থাকায় টাঙ্গাইলের বিস্তীর্ণ চরাঞ্চল, ভুয়াপুর, কালিহাতী, নাগরপুর সহ বিভিন্ন উপজেলায় বাড়ছে তামাকের উৎপাদন। মোটামুটি একটা ভালো প্রফিট থাকে, যার কারণে চাষের প্রতি ঝুঁকছে আর কি। সিজনে 2বার পানি দেওয়া লাগে আর 2বার সার দেওয়া লাগে। ফসলে আমরা লাভবান হইতে পারি না, দাম নাই। অন্যান্য ফসলের তুলনায় তামাকের দাম অনেক বেশি পাই আমরা। তামাক চাষের কারণে পরিবেশের অপূরণীয় ক্ষতির পাশাপাশি হুমকিতে জনস্বাস্থ্য। হার্টের যে সমস্যা বেড়ে গেছে সেটার অন্যতম কারণ হলো ধূমপান। তো সার, অতিরিক্ত কীটনাশক ব্যবহার করে যে পরিমাণ তামাক ফলন করা হয় তাতে জমির উর্বরতা কমে যায় অনেক বেশি, এবং সেই কারণে পরিবেশ দূষণ অনেক বেশি হয়, যেটা থেকে আসলে আমাদের দেশের কৃষকরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তামাক চাষ ও সেবন বন্ধের আইন কঠোরভাবে প্রয়োগের পরামর্শ সংশ্লিষ্টদের। কৃষকদেরকে নানাভাবে প্রণোদনা দিয়ে, অ্যাডভান্স তাদের ঋণ দিয়ে এই তামাক কিনে নেওয়ার ব্যবস্থা করতেছে। এই ভয়াবহতা থেকে দেশকে বাঁচাতে হলে অবশ্যই তামাক নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করতে হবে। প্রকৃতি ও পরিবেশের সুরক্ষার পাশাপাশি দেশের খাদ্য ঘাটতি পূরণে তামাক চাষ বন্ধে সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার তাগিদ পরিবেশবাদী সহ সব মহলের। টাঙ্গাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। জুতা তৈরির কারখানা রংপুরের ব্লিং লেদার প্রোডাক্টসের নতুন ইউনিটের উদ্বোধন করা হয়েছে। তারাগঞ্জের ঘনিরামপুরে কারখানার দ্বিতীয় ইউনিটের উদ্বোধন করেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম। ব্লিং লেদার প্রোডাক্টসের চেয়ারম্যান মোহাম্মদ হাসানুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মোহাম্মদ রেহান বক্ত। কারখানার নতুন ইউনিটে প্রতিদিন 15,000 জোড়া জুতা উৎপাদন হবে, যা বিদেশে রপ্তানির মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে আনতে সক্ষম হবে ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড। সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবারও আমন্ত্রণ। গাইবান্ধায় তদারকির অভাবে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে গোবিন্দগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নির্মাণ কাজ। এজন্য কারিগরি শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় শিক্ষার্থীরা। দ্রুত নির্মাণ কাজ শেষ করে শিক্ষা প্রতিষ্ঠানটি চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। গোবিন্দগঞ্জের মগুরা সোনারপাড়া এলাকায় প্রায় 3 একর জমির উপর 2018 সালের 7 জুন গোবিন্দগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নির্মাণের কার্যাদেশ দেওয়া হলেও কাজ শুরু হয় ওই বছরের অক্টোবরে। 5তলা একাডেমিক ভবন ও 4তলা প্রশাসনিক ভবন নির্মাণের প্রায় 15 কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়। 2020 সালের জানুয়ারিতে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও মাত্র 20% কাজ করে চলে যায় ঠিকাদার প্রতিষ্ঠান। বাড়ির সাথে একটা কলেজ স্কুল হলে তো অনেক সুযোগ সুবিধা আমাদের হয়। দীর্ঘ 8 বছর ধরে দেখতেছি আমাদের স্কুলটা কর্তৃপক্ষ অর্ধেক নির্মাণ করে চলে গিয়েছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নির্মাণ কাজ বন্ধ থাকায় নষ্ট হচ্ছে নির্মাণ সামগ্রী। প্রকৌশল এই অধিদপ্তরে যারা সংশ্লিষ্ট এই কাজের সাথে আছে তাদের তদারকির অভাব ছিল, এবং যে অবশ্যই যে ঠিকাদার এ দায় এড়াতে পারে না। সরকার এই কারিগরি শিক্ষাকে প্রাধান্য দিয়ে
এই জিনিসটা বাজেট বরাদ্দ করছে, অথচ কন্ট্রাক্টরের উদাসীনতার কারণে, সংশ্লিষ্টতার উদাসীনতার কারণে এই প্রতিষ্ঠানটা কাজ থেমে আছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জানান, কাজ শেষ না করায় ঠিকাদার প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করা হয়েছে। নতুন করে আমরা এস্টিমেট করেছি, যেগুলো অসংখ্য কাজগুলো আছে আর যেটা কাজ শেষ করেছি সেগুলো এস্টিমেট করা হয়েছে, সেগুলো আমরা আমাদের ঢাকা অফিসে পাঠিয়েছি। সেখান থেকে একটা কনফার্মেশন হওয়ার পরে আমরা আবার নতুন করে টেন্ডার দেব। নির্মাণ কাজ দ্রুত শেষ করে শিক্ষা কার্যক্রম চালুর দাবি জানাচ্ছেন এলাকাবাসী। আল মুকসিদ, চ্যানেল আই। ঢাকা বিশ্ববিদ্যালয় গাউসিয়া কমিটি পবিত্র শবে বরাত পালন উপলক্ষে নানা আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে বাদ আসর এই কর্মসূচি পালন করা হয়। এ সময় হলপাড়ায় শিক্ষার্থীরাও তাদের সাথে পবিত্র শবে বরাত পালন করেন। এবারও গাউসিয়া কমিটি এই উদ্যোগ নিয়েছে যেন শিক্ষার্থীরা পবিত্র শবে বরাতে বাঙালির ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিতে পারেন। সংবাদের এ পর্যায়ে আবারও নিচ্ছে বিরতি, আর বিরতির পর আবারও আমন্ত্রণ। কৃতি শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার পাশাপাশি তাদেরকে সংবর্ধনা দিয়েছে দ্য স্কলার্স ফাউন্ডেশন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠানে এবছর 3 শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। স্কলার্স ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সাবেক ডিন ও মানারাত বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি চৌধুরী মাহমুদ হাসান। তিনি বলেন, ভবিষ্যতে ভালো নেতা হতে চাইলে শিক্ষার্থীদের ধর্মীয় নৈতিকতা ও নির্লোভ মানসিকতা গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে স্কলার্স ফাউন্ডেশনের পরিচালক মুজাফফর হোসেন ও সদস্য সচিব আসিফ আব্দুল্লাহ সহ অন্যরা বক্তৃতা করেন। এবারে খেলার খবর। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগদান শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশিদের জন্য দুবাইয়ের ভিসা বৃদ্ধি ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান। বাংলাদেশে সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নেই বলে ট্রাম্পের মন্তব্য। মোদির সঙ্গে বৈঠকে পারস্পরিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার। বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন নিয়ে সরকারকে বিভ্রান্ত করতে চায় বলে মির্জা আব্বাসের অভিযোগ। বিএনপি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত মন্তব্য। ফ্যাসিবাদের বাতিল করা জামাতের নিবন্ধন ফেরত না দেওয়া বাংলাদেশের জন্য লজ্জার বললেন জামাতের আমির। গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচন দাবি। এবং মুসলমানদের মহিমান্বিত ভাগ্য রজনী পবিত্র শবে বরাত, বিশ্ব মুসলিম উম্মার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় ধর্মপ্রাণ মুসল্লিদের ইবাদত বন্দেগী। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।